আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, আগারো নির্মাণ শিক্ষা নিকেতন, দুর্গাপুর নেত্রকোনা। আগারো নির্মাণ শিক্ষা নিকেতন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এবং আমরা জানি যে ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের যে 9 নম্বর প্রশ্ন আছে ট্যাগ কোয়েশ্চেন 5 নম্বরের, সেখানে 5টা ট্যাগ কোয়েশ্চেন বাক্য দেওয়া থাকবে এবং এই 5টা বাক্যের ট্যাগ কোয়েশ্চেন আমাদের করতে হবে। তো ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে আমাদের আগে জানতে হবে যে ট্যাগ কোয়েশ্চেন কি এবং কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। অর্থাৎ বক্তার একটা বক্তব্য দেওয়া থাকবে এবং এই বক্তব্যের পিছনে একটা প্রশ্ন জুড়ে দেওয়া হচ্ছে গিয়ে ট্যাগ কোয়েশ্চেন। তা ট্যাগ কোয়েশ্চেন করতে হলে আমাদের গ্রামারের কিছু নিয়ম জানতে হবে। যেমন ট্যাগ কোয়েশ্চেন, যেহেতু বাক্যটা প্রশ্ন করা হবে, সেজন্য আমরা জানি যে একটা বাক্যকে প্রশ্ন করতে হলে আমাদের বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যে সাহায্যকারী ভার্ব থাকলে ভালো, আর যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদের সাহায্যকারী ভার্ব আনতে হবে। প্রথমে আমরা সাহায্যকারী ভার্বযুক্ত কিছু বাক্যের আমরা উদাহরণ দেখি, আমরা কিভাবে সেগুলোকে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। খেয়াল করো তোমরা। আমরা এখানে একটা বাক্য লিখলাম, হি ইজ এ স্টুডেন্ট। এই বাক্যে একটা সাহায্যকারী ভার্ব ইজ আছে। তো ট্যাগ কোয়েশ্চেনের প্রথম নিয়মটাই হচ্ছে যে আমরা যে বাক্যটিকে ট্যাগ করব, আগে দেখতে হবে যে বাক্যটা হাবোধক না নাবোধক। যদি বাক্যটা হাবোধক হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা হবে নাবোধক। আর যদি বাক্যটা হাবোধক হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা হবে নাবোধক। যেহেতু বাক্যটি একটি হাবোধক বাক্য, সেই ক্ষেত্রে আমাদের যেহেতু সাহায্যকারী ভার্ব আছে ইজ এখানে, তো এর সাথে আমাদের নট যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে যে আমরা সাহায্যকারী ভার্বের সাথে যে আমরা নট যোগ করব, সবসময় সংক্ষিপ্ত রূপটা আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ এইখানে তোমার ইজ আছে, ইজের সাথে যদি আমরা নট যোগ করি তাহলে সেই ক্ষেত্রে এটা হবে তোমার ইজেন্ট। যদি তোমার এখানে আর থাকে, আর এর সাথে যদি আমরা নট যোগ করি তাহলে সেই ক্ষেত্রে হবে আরএন্ট। যদি হ্যাজ ভার্ব হিসেবে থাকে, এর সাথে যদি আমরা নট যোগ করি সেই ক্ষেত্রে হবে হ্যাজেন্ট। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে সেন্টেন্স বা বাক্য যে দেওয়া আছে, এই সেন্টেন্সের যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের আমাদের কি করতে হবে, সব সময় প্রোনাউন ব্যবহার করতে হবে। যদি সাবজেক্ট নিজে একটা প্রোনাউন থাকে সেক্ষেত্রে আর প্রোনাউন পরিবর্তন করার আমাদের কোনো প্রয়োজন নেই। আর যদি সাবজেক্ট যদি একটা নাউন হয় সেই ক্ষেত্রে আমরা তার প্রোনাউন ব্যবহার করব। তো এই ক্ষেত্রে দেখো, এই সেন্টেন্সের উত্তরটা হবে ইজন্ট হি। যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে এখানে আমরা একটা প্রোনাউন পেয়েছি। যদি বাক্যটা যদি প্রোনাউন ছাড়া যদি নাউন যুক্ত হয় সেই ক্ষেত্রে দেখো আমরা কি করব, রানা ইজ এ গুড বয়। রানা ইজ এ গুড বয়। এখানে দেখো সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদের ইজ আছে এবং সাবজেক্ট হিসেবে আমরা এখানে একটা নাউন পেয়েছি রানা। সেই ক্ষেত্রে আমাদের নাউনের প্রোনাউনটা আমাদের ব্যবহার করতে হবে। প্রোনাউন ব্যবহারের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, যদি সাবজেক্ট যদি পুরুষবাচক এক বচন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে হি ব্যবহার করব। সাবজেক্টটা যদি স্ত্রীবাচক সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমরা শি ব্যবহার করব। সাবজেক্ট যদি পুরুষবাচক প্লুরাল নাম্বার হয় সেই ক্ষেত্রে আমরা দে ব্যবহার করব। সো এখানে রানা ইজ এ গুড বয়, এটাকে যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করি, তো এখানে আমরা সাহায্যকারী ভার্ব ইজ আছে, যেহেতু বাক্যটা একটা হাবোধক বাক্য সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চেনটা হবে নাবোধক। অর্থাৎ ইজন্ট
হি, অর্থাৎ এখানে রানা সে একটা নাউন, তার প্রনাউন আমরা এখানে ব্যবহার করব। শিক্ষার্থীরা, আমরা বলেছি যে একটা বাক্যকে আমরা ট্যাগ কোশ্চেন করতে হলে সাহায্যকারী ভার্ব আমাদের দরকার। যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে, অর্থাৎ এখানে যদি মূল ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব আমরা কি ব্যবহার করব? যেহেতু সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব, সেই ক্ষেত্রে আমাদেরকে ডু ভার্ব ব্যবহার করতে হবে। আমরা জানি এবং তোমরাও জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুই ক্ষেত্রে সেন্টেন্সে বা বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, এই ক্ষেত্রে আমরা ডু ভার্ব যদি ব্যবহার করি, বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় সেই ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। আর যদি বাক্যটা পাস্ট ইনডিফিনিট হয় সেই ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। উদাহরণ দেখো তোমরা, এই বাক্যটা খেয়াল করো, হি ওয়েন্ট টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই। যেহেতু সাহায্যকারী ভার্ব নাই, সেই ক্ষেত্রে আমাদের ডু ভার্ব আনতে হবে। এবং আমাদের খেয়াল করতে হবে যে বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে মূল ভার্ব হচ্ছে ওয়েন্ট, ওয়েন্টটা হচ্ছে গো ভার্বের পাস্ট টেন্স, তাই এটা একটা পাস্ট ইনডিফিনিটের একটা বাক্য। সেই ক্ষেত্রে আমরা ডিড ভার্বকে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে নিয়ে আসব। এবং বাক্যটা যেহেতু একটা হাবোধক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা হবে না বোধক, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে ডিডন্ট হি। সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটি হবে তোমার ডিডন্ট হি। আরেকটা উদাহরণ খেয়াল করো, রানা গোজ টু স্কুল রেগুলারলি। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হিসেবে আছে রানা আর মূল ভার্ব হিসেবে আছে গো ভার্ব, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডু ভার্ব আনতে হবে। আমরা জানি যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, সো আমাদের এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ভার্ব আসবে। এবং বাক্যটি যেহেতু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে নাবোধক বাক্য হবে। নাবোধক বাক্য হলে যেহেতু এখানে সাবজেক্ট রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব, ডাজেন্ট। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাজেন্ট হি, ডাজেন্ট হি। আমরা জানি যে সাবজেক্ট যদি নাউন হয় সেই ক্ষেত্রে তার প্রনাউন অবশ্যই ব্যবহার করতে হবে। আর যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে রানা আছে নাউন, সেই ক্ষেত্রে আমরা প্রনাউন হিসেবে আমরা হি ব্যবহার করলাম। ট্যাগ কোশ্চেনের কতগুলো নিয়ম আছে, আমরা কিছু নিয়ম এখন দেখব আমরা। আর আমরা জানি যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের শেষে ফুল স্টপ থাকে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বাক্যের শেষে একটা ইন্টারোগেশন সাইন থাকে, এবং একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে একটা এক্সক্লেমেশন সাইন থাকে। ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের কি করতে হবে? এই ফুল স্টপ, কমা এবং এক্সক্লেমেশন সাইনগুলো আমাদের তুলে দিয়ে আমাদের এখানে একটা কমা ব্যবহার করতে হবে, তারপরে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। আরেকটা বিষয় শিক্ষার্থীরা অবশ্যই মনে রাখবে যে ট্যাগ কোশ্চেন করার সময় পরীক্ষাতে আমরা যে সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন করতে হবে, অবশ্যই ওই বাক্যটা অবশ্যই খাতায় লিখে কমা দিয়ে তারপর ট্যাগ কোশ্চেনটা লিখতে হবে। শুধু ট্যাগ কোশ্চেন লিখলে পূর্ণ নাম্বার পাওয়া যাবে না।
কিছু কিছু বাক্য আছে যেগুলা দেখলে যেহেতু তোমাদের প্রথমে বলা হয়েছে টেক কোশ্চেনে আমরা সংক্ষিপ্ত ভার্বের সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে টেক কোশ্চেনে অনেক সময় সংক্ষিপ্ত সাবজেক্টের পরে ভার্বের সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করা হয়, এবং ভার্বের সংক্ষিপ্ত রূপ কেমন হবে এ সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। হ্যাঁ, যেমন যদি বাক্যটা হয় আই যুগ আয়ের পরে যদি এম থাকে, সেই ক্ষেত্রে টেক কোশ্চেনে আমরা এটা সংক্ষিপ্ত রূপটা হবে ইম, আই এম, ইম অর্থাৎ আই এম। এই বাক্যের সংক্ষিপ্ত রূপটা আমরা এখানে ব্যবহার করব। আরেকটা বাক্য খেয়াল করো, রানা ইজ, রানা ইজ। এটা টেক কোশ্চেনের যে সেন্টেন্সটা আমরা পাবো সেখানে এটা এইভাবে থাকবে, রানাস, রানাস, রানাস মিন্স রানা ইজ। এই ধরনের কিছু বাক্য আমাদের দেওয়া থাকবে। হ্যাঁ, যদি থাকে টেক কোশ্চেনে বাক্যের শুরুতে আই শেল, আই শেলটাকে টেক কোশ্চেনের সেন্টেন্সে সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকবে ইল, আই ডাবল এল, আয়ের পরে অ্যাপোস্ট্রফি তারপর ডাবল এল। আয়ের পরে ডাবল এল থাকলে আমাদের অবশ্যই বুঝে নিতে হবে যে আই শেল। একটা উদাহরণ খেয়াল করো, আই শেল গো টু স্কুল, I shall go to school। এখানে I apostrophe double L, এটা কনস্ট্রাকশন রূপ হবে, এটার পুরো মিনিংটা হবে I shall যেহেতু হবে প্র্যাকটিশন করার সময় আমাদের কি করতে হবে, লিখতে হবে shall not I। shall not I টা আমরা বলছি যে প্র্যাকটিশন করার সময় সব সময় সংক্ষিপ্ত রূপটা আমাদের ব্যবহার করতে হবে। shall not এর সংক্ষিপ্ত রূপ হবে shan't I, shall not এর সংক্ষিপ্ত রূপ হবে shan't I। অর্থাৎ এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। আরেকটা রুল খেয়াল করো, সেটা হচ্ছে যে একটা বাক্য যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুটা হয় সাহায্যকারী ভার্ব অথবা মূল ভার্ব দ্বারা বাক্যটা শুরু হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে টেক কোশ্চেন করব, উদাহরণ খেয়াল করো আগে, ডু দা ওয়ার্ক। এই ক্ষেত্রে সাবজেক্ট এখানে ইউ, এখানে কি আছে সাইলেন্ট বা উজ্জ আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, কাজটি করো। প্রিয় শিক্ষার্থীরা, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যদি বাক্যটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা টেক কোশ্চেন হিসেবে আমরা উইল ইউ অথবা ওন্ট ইউ আমরা ব্যবহার করতে পারি। এখানে আছে ডু দা ওয়ার্ক, এটা দ্বারা অনুরোধ বোঝাচ্ছে না। যদি অনুরোধ না বোঝে সেই ক্ষেত্রে আমরা উইল ইউ বা ওন্ট ইউ আমরা ব্যবহার করতে পারি। এটা হবে, আমরা দিতে পারি উইল ইউ অথবা ওন্ট ইউ অথবা ওন্ট ইউ। উইল ইউ ব্যবহার করা যাবে এবং ওন্ট ইউ ব্যবহার করা যাবে, দুটো উত্তরই তোমার ঠিক হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা নিয়ম দেখো, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি তোমার লেট দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে নিয়মটা কি হবে, আগে উদাহরণ খেয়াল করো, বাক্যটি খেয়াল করো, লেটস গো ফর এ পিকনিক, এসো আমরা বনভোজনে যাই। এই ক্ষেত্রে লেটস মানে কি, লেট আস, লেটস মানে লেট আস, প্রস্তাব বোঝাচ্ছে এবং কাজটা ভবিষ্যতে হবে। তাই এই ক্ষেত্রে আমরা
ট্যাগ কোশ্চেনটা লেট বা লেটাস যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা কি করব, আমরা ট্যাগ কোশ্চেন করলে এটা সব সময় তোমার হবে শ্যাল উই, এটাকে আমরা কি হবে শ্যাল উই। লেটের পরে যদি আজ থাকে সেই ক্ষেত্রে হবে শ্যাল উই। কিন্তু লেটের পরে যদি হিম অথবা হার অথবা দেম থাকে সেই ক্ষেত্রে শ্যাল উই না হয়ে সেই ক্ষেত্রে হবে উইল ইউ, সেই ক্ষেত্রে কি হবে উইল ইউ। যেমন একটা উদাহরণ খেয়াল করো, লেট হিম ডু দা ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। ইম্পারেটিভ সেন্টেন্স, লেট হিম, লেটের পরে এখানে আসের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি হিম, অর্থাৎ তোমাকে বলা হচ্ছে তাকে কাজটি করতে দাও, সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন হিসেবে দেব আমরা কি উইল ইউ। শ্যাল উই না হয়ে এখানে হবে উইল ইউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধার নির্মাণ কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান ক্লাসে আজকে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করেছি। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার আমরা ট্যাগ কোশ্চেনের আরও কিছু নিয়ম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাড়িতে এবং বাহিরে যখন যাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুস্থ থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।